প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা নতুন সিলেবাসে আবারও ক্লাস শুরু করেছি। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করবে। আজকে আমাদের আলোচনার বিষয় এবং ক্লাসের বিষয়বস্তু থাকবে নবম শ্রেণীর রসায়ন, এবং এই রসায়নের আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমাদের আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায়ে আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে মোল কি, মোলার ভর বা গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন, এবং এই উপরে যে বিষয়গুলো আলোচনা করা হবে তার উপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি উপভোগ করবে। তো প্রথমে যাই আমরা মোল কি। মোল শব্দটা সাধারণত দৈনন্দিন জীবনে সচরাচর ব্যবহার উপযোগী কোনো রাশি বা শব্দ নয়। মোলের ধারণা সাধারণত রসায়নের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাসায়নিক হিসাব নিকাশের ক্ষেত্রে দেখা গেছে কি যে অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন এগুলো রাসায়নিক পদার্থ হিসাবে বিবেচিত হয় রসায়নের ক্ষেত্রে, এবং এগুলোকে হিসাব করার ক্ষেত্রে এই মোলের ধারণা ব্যবহার করা হয়। তবে আমাদের পদার্থের পরিমাপের আরও বিভিন্ন পদ্ধতি আছে, যেমন কেজি একক আছে, আয়তন একক আছে, এগুলো দিয়ে আমরা পদার্থকে পরিমাপ করতে পারি। তবে রসায়নের ক্ষেত্রে এই পরিমাপটা কার্যকরী পরিমাপ নয়। রাসায়নিক বিক্রিয়া বা সমীকরণকে সমতল করার মাধ্যমে যদি কোনো রাসায়নিক পদার্থের হিসেব নিকেশ করা হয় তাহলে আনুপাতিকভাবে মোলের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে হিসেব নিকেশগুলো খুবই সহজ এবং সহজবোধ্য হয়ে যায় আমরা যদি মোলের ধারণা ব্যবহার করি। এজন্য ভর বা আয়তন রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে যতটা না গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মোলের ধারণা। এজন্য আমরা মোল নিয়ে আজকে আবার আরেকটু আলোচনা করব। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক, বা রাসায়নিক পদার্থ পরিমাপের একককে মোল বলে। তো রাসায়নিক পদার্থ পরিমাপের এই যে একক, এই একক সাধারণত রসায়নের ক্ষেত্রে অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা আজকে মোল কি সেটা জানলাম। এখন এক মোল কাকে বলে, সেই এক মোলের সঙ্গে আমরা কিভাবে দিব সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মোলের ধারণা যখন প্রতিষ্ঠিত হয়, প্রথম দিকে মোলের এক মোলের সংজ্ঞা দেওয়া হয়েছিল গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরের মাধ্যমে। কথাটা যদি আরো একটু সহজ করা হয় তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে জেনেছি যে আণবিক ভর কি অথবা পারমাণবিক ভর কি। আণবিক ভর বা পারমাণবিক ভর একটি আনুপাতিক সংখ্যা, সেটা আমরা জানি। আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। সে আনুপাতিক সংখ্যা, তার কোনো একক নেই। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এর কোনো একক নেই। অক্সিজেনের আণবিক ভর 32, এরও কোনো একক নেই। পানির আণবিক ভর 18, এরও কোনো একক নেই। সাধারণত প্রচলিত একক নেই। তবে এই পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে যত গ্রাম পাওয়া যায় তাকে বলা হয় গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। এবং এক গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে যে মান পাওয়া যায় সেই পরিমাণ ভর যদি কোনো নমুনায় উপস্থিত থাকে তাহলে সেই পরিমাণকে বলা হয় এক মোল। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, অতএব তাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে পাওয়া যাবে তার গ্রাম পারমাণবিক ভর হবে 16 গ্রাম। গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন থাকলে বুঝতে হবে সেখানে 1 মোল অক্সিজেন আছে। অর্থাৎ অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16 এবং 16 গ্রাম অক্সিজেন মানেই তাহলে 1 মোল অক্সিজেন। আর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই পরিমাণ
পদার্থ যদি কোথাও উপস্থিত থাকে তাহলে সেই পরিমাণ পদার্থকে বলা হয় ওই পদার্থের 1 মোল। অতএব অক্সিজেনের এখানে 16 গ্রাম অক্সিজেন থাকে তাহলে সেখানে আছে 1 মোল অক্সিজেন। এটা হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর। আবার যদি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে তার গ্রাম আণবিক ভর। এবং 18 গ্রাম যদি পানি নেওয়া হয় তাহলে সেখানে বুঝতে হবে 1 মোল পানি উপস্থিত আছে। অর্থাৎ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেটাই হবে ওই পদার্থের 1 মোল। পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা হবে 1 মোল, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা হবে 1 মোল। আশা করি সবাই 1 মোল কাকে বলে সেটা বুঝতে পেরেছে। অর্থাৎ 1 মোলের সংজ্ঞা এরকম হবে, কোন পদার্থের আণবিক অথবা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেই পরিমাণকে বলা হয় 1 মোল। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে বলা হবে, পারমাণবিক ভর গ্রামে প্রকাশ করতে হবে এবং সেটা হবে তার 1 মোলের পরিমাণ। অণুর ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে তার আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেটা হবে পদার্থের 1 মোল। অর্থাৎ আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে পদার্থের 1 মোল পাওয়া যায়। তবে পরবর্তীকালে এটা সংজ্ঞা চেঞ্জ হয়েছে। গত 2019 সালে এই সংজ্ঞাটা আন্তর্জাতিকভাবে নতুন করে স্বীকৃত হয়েছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মাধ্যমে। অ্যাভোগাড্রোর সংখ্যা কি সেটা সম্পর্কে এখন আলোচনা করব। ইতালিয়ান বিজ্ঞানী অ্যামাদেও অ্যাভোগাড্রো তার নাম অনুসারে অ্যাভোগাড্রো সংখ্যা নামকরণ করা হয়েছে। এটি একটি ধ্রুব সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা নামকরণের পিছনে অ্যাভোগাড্রো সূত্র ব্যবহৃত হয়েছে। অ্যাভোগাড্রো গ্যাসীয় পদার্থের আয়তন সম্পর্কিত একটি সূত্র প্রণয়ন করেছিলেন এবং সেই সূত্র থেকে অ্যাভোগাড্রো সংখ্যা প্রতিপাদন করা হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই অ্যাভোগাড্রো সংখ্যাটি প্রতিপাদন করেন নাই, তার সূত্রকে ব্যবহার করে অন্যান্য বিজ্ঞানীরা এই সংখ্যাটি প্রতিপাদন করেছিলেন, বিধায় এই ধ্রুবকের নাম অ্যাভোগাড্রো সংখ্যা রাখা হয়েছে। তো অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়, দেখা গেছে কি যে কোনো পদার্থে 1 মোল নেওয়া হয় না কেন তাহলে তার মধ্যে অণু বা পরমাণুর সংখ্যা একটা ফিক্সড সংখ্যা এবং সেটা হবে 6.023 × 10⁻23। অর্থাৎ 1 মোল পদার্থ মানেই তার মধ্যে এতগুলো অণু অথবা পরমাণু থাকবে। আমি যে পদার্থই নেই না কেন পদার্থ ভেরি করতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু 1 মোল হলে সবসময় অণু ও পরমাণুর সংখ্যা ফিক্সড থাকবে। এটা হিসাব করে বের করা হয়েছে এবং সমস্ত পদার্থের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হওয়ার কারণে এটি একটি ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এই ধ্রুবকটাকে বলা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা এবং বিজ্ঞানী অ্যাভোগাড্রো নাম অনুসারে রাখা হয়েছে কেননা তার সূত্রকে ব্যবহার করে এই সংখ্যাটি প্রতিপাদন করা হয়েছে। অ্যাভোগাড্রো সংখ্যাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু এই সংখ্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে তার সাথে ছোট করে বড় হাতের এ অক্ষরটা ডান পাশের নিচে বসানো হয় অ্যাভোগাড্রো সংখ্যা বোঝানোর জন্য। আমরা শুধু এন অথবা এন এ দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমাদের বিভিন্ন প্রশ্নে শুধু এন অথবা এন এর মাধ্যমে প্রকাশ করা হতে পারে। আমরা কিন্তু যে কোনো একটা থাকলে বুঝতে পারবো যে এটা আসলে অ্যাভোগাড্রো সংখ্যাকে নির্দেশ করছে। এবং অ্যাভোগাড্রো সংখ্যার ক্ষেত্রে দেখা গেছে কি সব ক্ষেত্রেই অ্যাভোগাড্রো সংখ্যার মান ধ্রুবক থাকবে এবং 1 মোলের ক্ষেত্রে এই সংখ্যাটা ফিক্সড। 1 মোল পদার্থ মানে অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরিমাণ অণু অথবা পরমাণু থাকবে। তো অ্যাভোগাড্রো সংখ্যা কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন হলো 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। তবে পদার্থ 3 অবস্থা থাকতে পারে। আমরা জানি রসায়ন বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে তাতে আমরা জানি 3 অবস্থা থাকতে পারে, সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। তবে মোলার আয়তন কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন শব্দটা ব্যবহার করা হয় এবং গাণিতিক হিসাব নিকেশে এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
অতএব আমরা যদি বলি মোলার আয়তন কাকে বলে, তাহলে বুঝতে হবে গ্যাসীয় পদার্থের আয়তন সম্পর্কে এখানে ধারণা অর্জন করতে হবে, আর গ্যাসীয় পদার্থের আয়তন নিয়ে আলোচনা করতে হবে। মোলার আয়তন বললেই গ্যাসীয় পদার্থ বুঝতে হবে। অতএব মোলার আয়তন কাকে বলে? 1 মোল পরিমাণ পদার্থের, 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। বিজ্ঞানী এমনকি অ্যাভোগাড্রোর সূত্র থেকে মোলার আয়তন সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাই। সেটা হচ্ছে যে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র থেকে মোলার আয়তন সম্পর্কিত একটি স্পষ্ট ধারণা পাই। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্রটি হলো, একই তাপমাত্রা এবং একই চাপে যদি কোনো গ্যাসের আয়তন সমান হয়, তাহলে তাদের মধ্যে অবস্থিত অণু বা পরমাণুর পরিমাণ সমান হবে অথবা মোল সংখ্যা সমান হবে। অর্থাৎ আমি যদি দুটো পাত্র নেই, তাদের তাপমাত্রা এবং চাপ যদি সমান থাকে, তাহলে তাদের আয়তনও যদি সমান থাকে, অর্থাৎ আয়তন যদি সমান থাকে, তাহলে তাদের মধ্যে অবস্থিত অণু বা পরমাণুর সংখ্যা সমান হবে। অর্থাৎ এখানে যদি পরমাণুর সংখ্যা n হয়, তাহলে এখানেও পরমাণুর সংখ্যা n হবে। কোন গ্যাস ব্যবহার করেছি সেটা বিবেচ্য বিষয় হবে না। আমরা তাপমাত্রা, চাপ দুই ক্ষেত্রেই সমান হলে আয়তন যদি একই পরিমাণ নেওয়া হয়, তাহলে উভয় ক্ষেত্রে অণু বা পরমাণুর সংখ্যা সমান হবে। আমরা যদি আণবিক ভর বেশি বা কম হয়, তাহলেও কোনো পরিবর্তন নেই। যেমন আমি যদি এখানে অক্সিজেন ব্যবহার করি, তাহলে তার অণু সংখ্যা যদি এখানে থাকে 100টি, আমি যদি হাইড্রোজেন ব্যবহার করি, তাহলে তার অণু সংখ্যা হবে 100টি। উভয় ক্ষেত্রেই পরিমাণটা সমান হবে, তাপমাত্রা, চাপ সমান থাকে। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে বিজ্ঞানীরা দেখেছেন যে আমরা যদি পরিমাণটাকে 1 মোল হিসেবে নেই, 1 মোল, দুই ক্ষেত্রেই যদি পরিমাণ 1 মোল হয়, তাহলে আয়তনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। সেটা হচ্ছে তাপমাত্রা যদি হয় 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ যদি হয় 1 অ্যাটমোস্ফিয়ার, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমোস্ফিয়ার, তাহলে উভয় ক্ষেত্রে আয়তনের একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়া যাবে। সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে আয়তন পাওয়া যাবে 22.4 লিটার। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমোস্ফিয়ার চাপে যদি কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল নেওয়া হয়, তাহলে তাদের আয়তন সবসময় ফিক্সড থাকবে এবং সেটা হচ্ছে 22.4 লিটার। এবং এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমোস্ফিয়ার চাপকে বলা হয় আদর্শ অবস্থা বা স্ট্যান্ডার্ড সিচুয়েশন। তো এই স্ট্যান্ডার্ড সিচুয়েশনে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় আদর্শ তাপমাত্রা এবং 1 অ্যাটমোস্ফিয়ার চাপকে বলা হয় আদর্শ চাপ। সংক্ষেপে এদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বা এসটিপি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ট্যান্ডার্ড প্রেসার হলো 1 অ্যাটমোস্ফিয়ার। তাহলে আমরা যদি বলি এসটিপিতে বা প্রমাণ অবস্থায় বলতে এই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে, এই চাপকে প্রমাণ চাপ বলে। প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, আদর্শ তাপমাত্রা, আদর্শ চাপ, অথবা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড স্ট্যান্ডার্ড প্রেসার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড স্ট্যান্ডার্ড প্রেসারে বা আদর্শ তাপমাত্রা এবং চাপে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে আমাদের সমস্ত গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার হবে। এবং আমরা জানি যে সমস্ত গ্যাসের যদি আয়তন 22.4 লিটার হয় 1 মোলের, তার অণু সংখ্যাও সমান আমরা জানি, এবং সেটা হচ্ছে 1 মোলের অণু সংখ্যা সবসময় 6.023 ইন্টু 10⁻23। এখানে হবে 6.023 ইন্টু 10⁻23টি। অর্থাৎ আমরা যদি 1 মোল নেই,
তাহলে পরমাণু অবস্থায় তাদের আয়তন হবে 22.4 লিটার এবং অণুর সংখ্যা হবে 6.02 × 10⁻23 যে কোনো গ্যাস নেই না কেন সব ক্ষেত্রে এই পরিমাণটা আমাদের সমান হবে। তো এখন এই বিষয়গুলোকে একত্রে যুক্ত করলে আমরা একটা সামগ্রিক আইডিয়া পেতে পারি। তার আগে আমি যে বিষয়গুলো একটু আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন তাপমাত্রা এবং চাপে গ্যাসের আয়তনের বা মোলার আয়তনের কিন্তু পরিবর্তন হয়। তবে আমাদের নবম দশম শ্রেণীতে বিভিন্ন তাপমাত্রা বা চাপে গ্যাসের আয়তনের কোনো সমস্যাগুলো আসে না, শুধুমাত্র প্রমাণ তাপমাত্রা চাপের সমস্যাগুলো আসে। এই জন্য আমাদের এই যে প্রমাণ তাপমাত্রা চাপে গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এরপরে আমরা এই বিষয়গুলোকে একত্রে যুক্ত করে কতগুলো সূত্র বা নিয়ম পেতে পারি। মোলার ভর, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তন, এগুলোকে একত্রে যুক্ত করে আমরা একটা নিয়ম বা সম্পর্ক পেতে পারি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে 1 মোল পরিমাণ পদার্থ মানেই 22.4 লিটার যদি গ্যাসীয় অবস্থা থাকে, এবং 1 মোল পরিমাণ পদার্থ মানেই 6.023 × 10⁻23 অণু অথবা পরমাণু, এবং 1 মোল পরিমাণ পদার্থ মানে গ্রাম আণবিক ভর বা পারমাণবিক ভর বা মোলার ভর। এখন এগুলোর মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভরকে যদি নেওয়া হয় তাহলে সব ক্ষেত্রে সেখানে 6.02 × 10⁻23টি অণু অথবা পরমাণু পাওয়া যাবে, অথবা 6.023 × 10⁻23টি অণু অথবা পরমাণুই মানে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর পরিমাণ পদার্থ সেখানে আছে। আবার যদি গ্যাসীয় পদার্থ নেওয়া হয় তাহলে আমরা যদি জানি 6.023 × 10⁻23টি পরমাণু আছে, তার মানে সেখানে 22.4 লিটার গ্যাসীয় পদার্থ আছে। আবার যদি জানি 22.4 লিটার গ্যাসীয় পদার্থ আছে তাহলে বুঝতে হবে 6.023 × 10⁻23টি অণু অথবা পরমাণু আছে। আবার আমরা যদি জানি 22.4 লিটার গ্যাসীয় পদার্থ আছে, তার মানে সেখানে গ্রাম আণবিক ভর অথবা গ্রাম পারমাণবিক ভর পরিমাণ পদার্থ আছে, অথবা গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর পরিমাণ পদার্থ আছে মানে সেখানে 22.4 লিটার পদার্থ আছে। এই ত্রিভুজটা দিয়ে আমরা বিভিন্ন রকমের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তার আগে আমি যে বিষয়টি একটু খেয়াল করব সেটা হচ্ছে যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করে। মোল সংখ্যা নির্ণয়ের এই তিনটা পরিমাণ, আয়তন এবং ভর, অণু বা পরমাণুর পরিমাণ, আয়তন এবং ভর, তিনটা থেকেই মোল সংখ্যা নির্ণয় করা যায়। যেমন আমি যদি বলি যে 4 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে এখানে কত মোল হাইড্রোজেন আছে, কত মোল হাইড্রোজেন আছে সেটা আমরা হিসাব করবো সবসময় আণবিক ভর দিয়ে। যে পরিমাণটা দেওয়া থাকে সেটাকে আণবিক ভর দিয়ে যদি ভাগ করি, সেই পরিমাণটা যত পাওয়া যাবে সেটাই হবে তার মোলের সংখ্যা। যেমন আমরা তো জানি 2 গ্রাম H2 = 1 মোল, অতএব 4 গ্রাম H2 সমান 4/2 মোল সমান 2 মোল। এটা আমরা যদি এই পরিমাণটাকে, পরিমাণ যেটা দেওয়া আছে সেটাকে W দিয়ে প্রকাশ করা হয়, যে পরিমাণ ভর দেওয়া থাকবে সেটাকে W দিয়ে যদি প্রকাশ করি তাহলে সেটা আছে 4 গ্রাম। আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে বড় হাতের M দিয়ে প্রকাশ করে এবং সেটা হচ্ছে 2। তাহলে আমরা এটাকে যদি আমরা সূত্র আকারে নেই তার মানে W/2 W/M, অতএব মোল সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, তার মানে n = W/M, অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণকে আণবিক অথবা পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার মোল সংখ্যা পাওয়া যায়। এরপরে আমরা পদার্থের পরিমাণ দিয়ে
অর্থাৎ অণু অথবা পরমাণুর পরিমাণ দিয়ে কিভাবে মোল সংখ্যা বের করা যায় সেই সূত্রটা একটু দেখব। মনে করি কোথাও 1.2046 into 10 to the power 24 হাইড্রোজেন অণু আছে, তাহলে সেখানে কত মোল হাইড্রোজেন অণু আছে? এখানে হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে n = n দিয়ে, আবার খেয়াল রাখতে হবে n দিয়ে অনেক সময় পরমাণু বা অণুর সংখ্যাও বোঝানো হয়, অ্যাভোগাড্রোর সংখ্যাকেও n দিয়ে বোঝানো হয়। তবে n এ দিয়ে যদি বোঝানো হয় তাহলে স্পেসিফিক বোঝানো যায় যে সেটা অ্যাভোগাড্রোর সংখ্যা, আর শুধু n দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা বা অণু সংখ্যা যে কোনো সংখ্যা বোঝানো হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। n = 1.2046 into 10⁻²৪ এর মান, এবং আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা NA সমান 6.023 into 10⁻23। এখন এটা যদি ঐকিক নিয়মে করি তাহলে দেখা যাবে যে 6.023 into 10⁻23টি অণু বা পরমাণু মানে 1 মোল। অতএব 1.2046 into 10⁻24টি অণু মানে 1.2046 into 10⁻24 by 6.02 into 10⁻23 সমান সংখ্যাটা বের হয় 2। আমরা যদি এটাকে একটু সূত্রবদ্ধ করি তাহলে দেখা যাবে যে মোল সংখ্যা n সমান, এটার পরিবর্তে যদি প্রতীকটা লিখি n/na, তাহলে এটা একটা সূত্র পাওয়া যায়। মোল সংখ্যা সমান অণু বা পরমাণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে ওই পদার্থের মোল। অতএব সেটা সূত্র পাওয়া গেল n সমান n/na। এরপরে আয়তনের মাধ্যমে মোল সংখ্যা নির্ণয় করা যায়। কোথাও 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, তার মানে সেখানে কত মোল হাইড্রোজেন গ্যাস আছে। এটা নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা মনে করতে হবে যে এসটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, অতএব সেখানে কত মোল হাইড্রোজেন গ্যাস আছে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আয়তন দেওয়া আছে, গ্যাসের আয়তন 44.8 লিটার, আর আমরা জানি যে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তনের কোনো প্রতীক সাধারণত ব্যবহার করা হয় না, এজন্য আমি সেটার জন্য কোনো প্রতীক ব্যবহার করিনি। এখন আমরা জানি কি যে 22.4 লিটার সমান প্রমাণ অবস্থায় এসটিপিতে, প্রমাণ অবস্থায় 22.4 লিটার গ্যাসীয় পদার্থ মানে 1 মোল গ্যাসীয় পদার্থ। অতএব 44.8 লিটার গ্যাসীয় পদার্থ মানে 44.8 বাই 22.4 সমান মোল সমান 2 মোল হবে। এখন এই 2 মোল গ্যাসীয় পদার্থ এটাকে যদি আমরা সূত্রবদ্ধ করি বা সূত্রের মতো করে সাজাই তাহলে উপরে হবে ভি হিসাবে 22.4 এর বা মোল সংখ্যা মানে আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে প্রমাণ অবস্থায় তার মোল সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ n সমান v/22.4। তাহলে আমরা মোল সংখ্যা
ভর যদি জানা থাকে তাহলে আণবিক ভরের মাধ্যমে বের করতে পারি। যদি পদার্থের অণু অথবা পরমাণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে বের করতে পারি। যদি পদার্থের আয়তন দেওয়া থাকে প্রমাণ অবস্থায় তাহলে আমরা মোলার আয়তন জানা থাকে, সেটা 22.4 লিটার, এটার মাধ্যমে মোল সংখ্যা আমরা বের করতে পারি। মোল সংখ্যা বের করার আমাদের এই তিনটি নিয়ম সূত্র ব্যবহার করতে পারি। এরপরে আমরা ইন্টার রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমি যদি অক্সিজেন ব্যবহার করি, অক্সিজেনের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। অতএব এখন আমরা একটা সমস্যা নেই। 64 গ্রাম অণুতে কতটি অণু আছে, অর্থাৎ 64 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে সেটা আমরা বের করব। তাহলে আমাদের দেওয়া আছে ভর আকারে, অর্থাৎ ভর আকারে দেওয়া আছে, অর্থাৎ এটার সাথে একটা সম্পর্ক আছে এবং বের করতে বলা হয়েছে অণুর সংখ্যা। তার মানে আমাদের অণুর সংখ্যা হলো এটার মাধ্যমে। তার মানে এই অণুর সংখ্যা ভর এবং অণুর সংখ্যা এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক যদি তৈরি করি তাহলে আমরা জানি 32 গ্রাম অক্সিজেন মানে 6.023 × 10⁻23টি অণু। অতএব সেটা লিখতে পারি 32 গ্রাম অণুতে অণু আছে 6.023 × 10⁻23টি। অতএব আমাদের দেওয়া আছে 64 গ্রাম। 64 গ্রাম O2-তে অণু আছে সমান 64 into 6.023 into 10⁻23 by 32টি সমান 1.2046 into 10⁻24টি। অতএব আমরা এভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করে সমস্যার সমাধান করে যেতে পারি। এরপর যদি প্রশ্নটা এরকমের আসে 64 গ্রাম অক্সিজেন এর আয়তন কত, এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত, এটা যদি বের করতে বলে তাহলে আমাদের ভর দেওয়া আছে, অর্থাৎ ভর, এবং বের করতে বলছে আয়তন। তার মানে ভরের সাথে আয়তনের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এই দুটোর সাথে যদি সম্পর্ক তৈরি করি তাহলে দেখা যাবে যে 32 গ্রাম O2 এর আয়তন 22.4 লিটার। অতএব 64 গ্রাম O2 এর আয়তন সমান 64 into 22.4 by 32 লিটার equal to 44.8 লিটার। অতএব আমরা যে সমস্যাগুলো দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে এবং যেটা বের করতে হবে তাদের মধ্যে এখান থেকে সম্পর্কটা তৈরি করে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। যদি প্রশ্ন থাকে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের অণুর সংখ্যা কত, তার মানে আমাদের দেওয়া আছে আয়তন, এটা দেওয়া আছে এবং বের করতে বলা হয়েছে অণুর সংখ্যা এটা। তার মানে এই দুটো পক্ষের মধ্যে সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। তাহলে এই দুটো পক্ষের মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের এখন আমরা ঐকিক নিয়মে করতে পারি। সেটা হচ্ছে
22.4 লিটার অক্সিজেন এর অণু সংখ্যা 6.023 into 10⁻23T। অতএব 44.8 লিটার অক্সিজেন এর অণু সংখ্যা সমান 44.8 into 6.023 into 10⁻23 by 22.4T সমান 1.2046 into 10⁻24T। এভাবে আমরা ইন্টাররিলেটেড সমস্যাগুলো এইভাবে সমাধান করতে পারি। তবে আরো কিছু একটা সমস্যা আসে, যেরকমের 36 গ্রাম H2O পরমাণুর সংখ্যা কত, এটা যদি আসে তাহলে আমাদের আগে অণুর সংখ্যা, যেহেতু এটা অণু হিসেবে আছে, অণুর সংখ্যা বের করতে হবে। অণুর সংখ্যা বের করে তারপর পরমাণুর সংখ্যা বের করতে হবে। তো 36 গ্রাম অক্সিজেন পানি দেওয়া আছে, 36 গ্রাম পানি মানে এটা ভর দেওয়া আছে, এবং বের করতে বলা হয়েছে পরমাণুর সংখ্যা। যেহেতু আমাদের আগে অণুর সংখ্যা বের করতে হবে, তাহলে আণবিক সংখ্যার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তার মানে এই অংশের সাথে এই অংশে বা ত্রিভুজের এই দুটো কোণের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। পানির ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 18, তার মানে 18 গ্রাম অক্সিজেনের পরমাণু আছে এতটি, অর্থাৎ 36 গ্রামে কতটি আছে সেটা ঐকিক নিয়ম অনুসারে আমরা বের করতে পারি। 36 into 6.023 into 10⁻23T by 18। এখন এটা যদি এভাবে করা হয় তাহলে আমরা অণুর সংখ্যা বের করতে পারবো, ঐকিক নিয়ম অনুসারে এই অংশটা পাওয়া যায়। এখন এখানে পাওয়া যায় অণুর সংখ্যা। এরপরে আমরা একটা খেয়াল করি যে এখানে হাইড্রোজেন আছে 2টি এবং অক্সিজেন আছে 1টি, তার মানে 3টি পরমাণু আছে। একটা পানির অণুতে 3টি পরমাণু আছে। যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে, তার মানে অণুর সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে পরমাণুর সংখ্যা বের করা যাবে। যেহেতু পানিতে 3টি পরমাণু আছে, তাহলে এখান থেকে আমরা অণুর সংখ্যা বের করেছি। আমরা যেটা বের করেছি অণুর সংখ্যা, তাহলে আমাদের পরমাণুর সংখ্যা বের করতে হবে। তাহলে অণুর সংখ্যাকে পরমাণুর সংখ্যা হবে, অণুর সংখ্যাকে যদি মোট কতগুলো পরমাণু আছে একটা অণুতে সেই সংখ্যা দিয়ে গুণ করি, অর্থাৎ পানির ক্ষেত্রে 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের পরমাণুর সংখ্যা বের হয়ে আসবে। তাহলে আমাদের পরমাণুর সংখ্যা বের হবে 3.61 38 into 10⁻24। অর্থাৎ আমরা যদি পরমাণুর সংখ্যা বের করি তাহলে এই নিয়মে পরমাণুর সংখ্যা বের করা যাবে। প্রথমে অণুর সংখ্যা বের করতে হবে এবং একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেটাকে যদি পরমাণুর সংখ্যাটা দিয়ে গুণ করা হয় অণুর সংখ্যাটাকে, তাহলে আমাদের পরমাণুর সংখ্যা ডাইরেক্ট বের হবে। আমরা এইভাবে বের করে নিতে পারি সরাসরি, বা ঐকিক নিয়ম অনুসারে বের করতে পারি, বা সরাসরি আমরা এভাবে বের করে নিতে পারি। আশা করি ইন্টাররিলেটেড এরকমের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা নতুন টপিকস মোলারিটি নিয়ে আলোচনা করব, সেটা সম্পর্কে বিশদ আলোচনা থাকবে। আশা করি সবাই মনোযোগ সহকারে সেই বিষয়টি উপভোগ করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।